ফাইনালি বলো, যেটার জন্য এত দূর ট্রাভেল করে আসা। এই যে যখনই আমরা নর্থ বেঙ্গল বুঝি, নর্থ বেঙ্গল মানেই আমরা ভাবি অবধি, কিন্তু ট্রিপটা আমাদের দারুণ হয়েছে। আমরা এখন দু সাইডে জলদাপাড়া ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। এখানে আর্মি ট্রাক যাচ্ছে ভর্তি, এবার সবাই এখানে যাচ্ছে, আমাদের গাড়িগুলো এখানে রাখা। এবার অ্যাকচুয়াল জিনিসটা দেখাই। আপাতত আমরা শুধুমাত্র দুটো গাড়ি যাচ্ছি। মজা আসছে না? পরপর গ্রিন লাইন, লোকনাথ, গীতাঞ্জলি, শ্যামলী সব পরপর যাচ্ছে। বল, তো আপাতত আমাদের এই বেডটাকে আমরা সেট করলাম। এটা আদির একটুখানি হেল্প হবে এখানে শোয়ার জন্য। আর লাগেজ আমরা এক এক করে নিয়ে আসছি। এটা বেডটা তোলার পাম্প, এটা একটা নেক কুশন যেটা গার্গি নিয়েছে গার্গির জন্য। ওইটা আমি একটা নিয়েছি নেক কুশন, এইটা একটা গার্গি নিয়েছে নিজের একটুখানি ব্যাক সাপোর্টের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লিভিং উইথ জিপ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30 আর আমরা কিন্তু উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো আজ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে ড্রিম রোড ট্রিপ সিরিজ। মোটামুটি একটা 3000 কিলোমিটার প্লাসের একটা রোড ট্রিপ আমাদের হতে চলেছে। তো এটা কোথায় হচ্ছে সেটা তো মোটামুটি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। এটা আমরা করতে চলেছি হচ্ছে কলকাতা টু তাওয়াং। এটা আমাদের শুরু হচ্ছে আজ থেকে কলকাতা টু তাওয়াং রোড ট্রিপ সিরিজ। তো এখানে কিন্তু এই সিরিজে আমরা আমাদের ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে, যেরকম বাকি ভিডিওগুলোতেও আমরা করে থাকি। এই ভিডিওগুলোতে মানে এই সিরিজের প্রত্যেকটা এপিসোডে তোমরা সমস্ত ডিটেলস পাবে, লাইক রুট ডিটেলস, কোন কোন হোটেলে আমরা স্টে করছি, রোড কন্ডিশনস কেমন, পারমিটস কি কি লেগেছে এবং তার চার্জেস কত কি পড়েছে, এছাড়া ফুয়েল কস্ট কত কি লেগেছে আমাদের, ফুড স্টপস কোথায় কোথায় আমরা খাবারের জন্য দাঁড়িয়েছি, এবং পুরো ট্রাভেল প্ল্যানিংটাই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। আমরা কিন্তু এখন উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে সেই ট্রেন্ডিং ফ্লাইওভারটাতে। অসাধারণ ভিউ, দারুণ দারুণ লাগছে। এখন ঘড়িতে 10:30টার কাছাকাছি বেজে গেছে। আমরা একটু দাঁড়িয়েছিলাম রাস্তায়, তো ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। একটু আগেই পরপর ভলভো বাসগুলো আমাদের ক্রস করলো। অলরেডি সামনে একটা বাস যাচ্ছেও লোকনাথ, তার আগে শ্যামলী, রুবি সমস্ত কিছু ক্রস করেছে। তো আমরা এতদিন ধরে ভাবছিলাম যে কখন আমরা এরকম মানে একটা নর্থ বেঙ্গলের ট্রিপে বেরোবো যেখানে কিন্তু ওই রকম বাসের সাথে সাথে আমরাও যেতে পারবো। তো যাই হোক, আজকে সেই ফাইনালি সেই দিনটা চলে এসছে। তো আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম বড় জাগুলিয়া মোড়ে। তো এর আগে যখন আমাদের কাপা মোড় দিয়ে আসতে হতো তখন অনেকটা বেশি টাইম লাগতো। তো রিসেন্ট যে ওই ট্রেন্ডিং ফ্লাইওভার, আমাদের সো কল ট্রেন্ডিং ফ্লাইওভার, যেটার উপরে প্রচুর ড্রোন শট আমরা ভিডিওতে দেখেছি, ইউটিউবে দেখেছি, ইনস্টাতে দেখেছি, তো সব মিলে ওই ফ্লাইওভারটার জন্য কিন্তু আমাদের টাইমটা অনেকটা সেভ হয়ে গেল। তো এখন আমরা আবার উঠতে চলেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12-এ। তো এখান থেকে এই জাস্ট দেখো আমাদের সামনে লোকনাথ যাচ্ছে, যেটার কথা তোমাদের একটু আগেই বলছিলাম। তো আমরা এখন এগিয়ে চলেছি। এখন ঘড়িতে অলমোস্ট 11:15 বাজে। ডিনার আমাদের এখনো হয়নি, আমরা অলরেডি বাড়ি থেকে ডিনার ক্যারি করছি। তো যখন খিদে পাবে কোনো একটা জায়গা, সুটেবল জায়গায় দাঁড়িয়ে আমরা ডেফিনেটলি আমাদের ডিনারটা করে নেব রাস্তার উপরে। একের পর এক ভলভো আমাদেরকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন মাঝে মধ্যে আর কি মধ্যমগ্রামে দাঁড়াতাম, আর এই ঠিক এরকম টাইমে যে সময় ওরা পরপর বেরোয় 8টা থেকে 9টার মধ্যে পরপর সবকটা বেরোতে থাকে, তো তখন আমরা এরকম দেখতাম আর ভাবতাম কোন দিন আসবে যে আমরাও এরকম ওদের সাথে সাথে চলতে পারবো। তো আজকে ফাইনালি সেই দিন। আর সব থেকে বেশি খুশি মনে হয় একজন হচ্ছে এদের দেখে, আমি দেখাচ্ছি কে। কেমন লাগছে স্যার আপনার? ভালো লাগছে না? সব ভলভো যাচ্ছে, মাঝে তো লোকনাথের পিছনে সব গাড়ি লাইন লেগে গেছিল।
মজা আসছে না? পরপর গ্রিন লাইন, লোকনাথ, গীতাঞ্জলি, শ্যামলী সব পরপর যাচ্ছে। বল বাবা, আরে থাকার জায়গা কেমন হয়েছে একটু বেশি। আমাদের পিছনের অবস্থাটা দেখো, মানে এটা হচ্ছে আমাদের এখনো অবধি সব থেকে মানে লংগেস্ট রোড ট্রিপে আমরা বেরিয়েছি। এখনো অবধি এতটা কিলোমিটার ট্রাভেল আমরা করিনি। লাস্ট যেটা ভাইজ্যাগে করেছিলাম পুজোর সময় লাস্ট ইয়ারে আর কি, সেটা তখন অবধি আমাদের সব থেকে লংগেস্ট ছিল। তো এই ট্রিপটা আমাদের আরো বেশি দিনের এবং আরো বেশি কিলোমিটার আমাদের ট্রাভেল করতে হবে। তো সেই জন্যে প্রচুর লাগেজ হয়েছে আমাদের গাড়িতে, লিটারালি পিছনটা পুরো ভর্তি, ডিকিটা পুরো ভর্তি, সব মিলিয়ে মানে গাড়ি পুরো ফুল লোডেড যাকে বলে। এটা একটু ছোট, তাতে অসুবিধা নেই, আমরা কোনো মতে সবাই মিলে অ্যাডজাস্ট করে চলছি। সবকিছু মিলে মিশে চলতে হয় বাবা। কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দ, সমস্ত কিছু টেনশন, সমস্ত কিছুকে একদম মানে ওই এক্সাইটমেন্টটা আমাদের এত সবার মধ্যে আছে না, যে ভীষণ ভালো লাগছে, আমরা এনজয় করছি। আর রাত্রিবেলা এরকম রোড ট্রিপে বেরোনো তো একটা দারুণ ব্যাপার হয় আর কি। তো চলো, আমাদের আরো মোটামুটি এখনো 650 কিলোমিটার আমাদের পৌঁছাতে হবে আলিপুরদুয়ারে। তো এখন আমরা মোটামুটি কৃষ্ণনগর পৌঁছাতে মনে হয় আর ওই 25 থেকে 30 কিলোমিটার মতনই বাকি আছে। তো এগিয়ে যাই। রাস্তায় প্রচুর, যেরকম বললাম, পর পর ভলভোর পুরো ভিড়, আর প্রচুর গাড়িও, আমি তোমাদের দেখাচ্ছি, প্রচুর গাড়ি আছে সামনে, আর পর পর মানে ট্রাকও আছে, সাথে ভলভো আছে, গাড়ি আছে। তো রাস্তা কিন্তু খুব একটা ফাঁকা নেই। তো চলো এগোতে থাকি। ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট প্রায় 11:30 মতো। তো জাস্ট এখানে ওইদিকে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে ফুয়েল আপ করে নিয়ে এখন আমরা এই সাইডটাতে একটু দাঁড়ালাম। এখন এখান থেকে কিন্তু আমরা এখন এখন এখান থেকে কিন্তু আমরা ডিনার করব। আর আজকে আমাদের সাথে ট্রিপে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা একা নই, আমরা 3 জন তো আছেই সাথে। এই যে রনিতা, পিনাকি আর পুপু। তো এখানে এখন রনিতা বাড়ির থেকে, যেরকম রনিতা আগের ট্রিপেও আনে, ও হচ্ছে পারফেক্ট শেফ। তো এখানে এই যে চলছে এখন চিকেন ভর্তা আর সাথে রুটি, এই খাওয়া হবে। আর আমার জন্য তো অ্যাজ ইউজুয়াল রাইস। তো এই হচ্ছে চিকেন ভর্তা আর রুটি যাবে এর সাথে। তো এখন আমরা যে যার নিজের গাড়িতেই ঢুকে যাব, কারণ প্রচন্ড ধুলো উঠছে। জাস্ট খাবারটা সার্ভ করে নিয়ে গাড়িতে বসে খেয়ে নেব, খেয়ে নিয়ে দেন আবার এখান থেকে আমরা রওনা দেব। 12টা বেজে গেছে, আর ওই যে সামনে আমরা এখন কৃষ্ণনগরের মাদ্রাসা ক্রস করছি। তো এখনো আমাদের মোটামুটি আমাদের আলিপুরদুয়ারের হোটেলে পৌঁছাতে 12 ঘন্টা মতো সময় দেখাচ্ছে। একটু স্লো আমরা রান করছি, কারণ অলরেডি আমরা প্রথমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে আবার একটু আগে দাঁড়িয়ে ডিনার করলাম। তো সব মিলিয়ে একটু লেট হয়েছে, বাট এখন আর আমাদের কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। এখন রাস্তা মোটামুটি ফাঁকাই আছে সামনে, তো যতটা পসিবল টেনে বেরোনো যায় আমরা এখন ততটাই টানবো। ওই মোটামুটি 80-90 কিলোমিটারের মধ্যেই আমরা স্পিডটাকে রাখার চেষ্টা করছি। তো রাস্তা বেশ ফাঁকা। তো চলো এগোনো যাক। এখনো অব্দি ট্রিপটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে, খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয়েছিল। পেথুয়াডুবুরি ক্রস করে কিছুটা দূর এগিয়েই বেশ খারাপ রাস্তা আমরা পেলাম, একটা ডাইভারশন পেয়েছি, এবং বোধহয় ফ্লাইওভারের কাজ হবে। তো সেই রাস্তাটা বেশ উঁচু নিচু, মানে যারা তোমরা আসবে আমাদের মতো ছোট গাড়ি, কম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি নিয়ে, তো তারা একটুখানি বুঝে এই জায়গাটা চালিও। স্পেশালি দিনের বেলা হয়তো অতটা অসুবিধা হবে না, রাত্রে একটু প্রবলেম হতে পারে। গ্রিন লাইনের লাইটের আলোয় দেখতে পাচ্ছ খুবই ভালো। ওদেরকে দেখে আমরা সুন্দর রোড ট্রিপে বেরিয়েছি, সেটাও খুবই ভালো। বাট রাত্রিবেলায় কিন্তু ওদের সঙ্গে ডিস্টেন্স বুঝে চালিও, কারণ ওরা কিন্তু প্রচন্ড ফাস্ট চালাচ্ছে, যেটা আমি দেখছি। এবং বেশ যতটা চেপে দিয়েই কিন্তু বেরিয়ে যাবে, ওরা কিন্তু ওদের রাস্তা ঠিক তৈরি করে দেবে। তাতে আমরা মানে ওইটুকখানি রাস্তা আমাদের জন্য অবশিষ্ট থাকলো, সেটা কিন্তু ওদের কনসার্ন না। সুতরাং সেইগুলোকে মাথায় রেখে চালাতে হবে, আমরাও সেরকমভাবেই চালানোর চেষ্টা করছি। তো তোমরাও যখন এই প্যাচটা ক্রস করবে বা পুরো থ্রু আউট রাস্তায় গ্রিন লাইনকে এরকম বড় বড় ভলভো বাস যখন পাবে, সেটাকে মাথায় রেখে অবশ্যই চালাবে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30 মতো, আর আমাদের আলিপুরদুয়ারের হোটেলে পৌঁছাতে এখনো মোটামুটি 11 ঘন্টা সময় দেখাচ্ছে। তো বেলডাঙার কাছে এসে আমরা একটু জ্যামে আটকে গেছি। এখন প্রায় এখানে সামনে 7 মিনিটের জ্যাম দেখাচ্ছে আমাদের,
পরপর বাসগুলো, ট্রাক সবই এখানে দাঁড়িয়ে আছে। মুভেবল জ্যাম, একটু একটু করে এগোচ্ছে, কিন্তু তাও মোটামুটি আমাদের 7 মিনিটের মতো জ্যাম দেখাচ্ছে। আমরা এখন বহরমপুর বাইপাসটা ক্রস করছি। তো আমাদের একটা স্মৃতি মনে পড়ে গেল, যখন আমরা 2022 সালে ডুয়ার্স গিয়েছিলাম। তো তখন এই রাস্তাটা, মানে এই ফ্লাইওভারটা অ্যাকচুয়ালি তখন তৈরি হচ্ছিল, তো এইটা ক্লোজ ছিল তখন। তো আমরা বাদিক থেকে যে জায়গাটা দিয়ে ঢুকেছিলাম, ওটা আমাদের বহরমপুর সিটির মধ্যে দিয়ে আর কি বের করে আবার হাইওয়েতে কানেক্ট করিয়েছিল। তো সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো একটা মানে বলে না যে এটা মানে স্মৃতির রোমন্থন হলো আর কি। তো বেশ ভালো লাগলো। আমরা জাস্ট ফারাক্কা ঢোকার 20 কিলোমিটার আগে একটা জিওর পেট্রোল পাম্প পেলাম। এখানে ওয়াশরুমে আমরা ইউজ করলাম, তো মোটামুটি ক্লিনই ছিল। তো এখন ঘড়িতে বাজে 3:30। তো এই যে আমাদের গাড়ি এখানে, আর ওদিকে পিনাকির গাড়ি। রাস্তার অবস্থা তো তোমরা দেখতেই পেলে। আমি একবার রিজোকেও জিজ্ঞেস করি, কি অবস্থা বলো? চাঙ্গা। রিজো কিন্তু সত্যিই চাঙ্গা। আমার তো আমি এনার্জি আলাদা লেভেলে পাচ্ছি, পুরো টেনে দেবো, একদম চাপ নেই। এখনো আমাদের মোটামুটি 10 ঘন্টা মতো দেখাচ্ছে না পৌঁছাতে। তোমরা সব ঠিকঠাক থাকলেই হলো আর কি। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি বিকেল হয়ে যাবে আশা করছি, বিকেল সন্ধেই হবে আশা করছি। তো ঠিক আছে, চলো এগোই। ফারাক্কার কি অবস্থা সেটা দেখি আগে, চলো। ফারাক্কার এখানে আমরা জ্যামে আটকে গেছি, প্রায় বহুক্ষণের জ্যামই মনে হচ্ছে। সামনে পুরো পরপর গাড়ি দাঁড়ানো। বাজে কটা? ঘড়িতে এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:45। তো আমরা গাড়ি ইউটার্ন মারলাম, কারণ আমাদের পিছনের অনেকগুলো গাড়িও দেখলাম ইউটার্ন মারলো। সম্ভবত ওই দিকে কোনো ক্যানালের পাশ দিয়ে একটা কোনো রোড গেছে, যেটা আরেকটুখানি তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেবে, কিছুটা এগিয়ে দেবে। তো দেখা যাক কোথায় পৌঁছে। ওই যে সামনে ওই জায়গাটার কথাই তো তোমাকে তখন বল। চলো শ্যামলীর পিছু, ওই তো ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, আমি তোমাদের সুবিধার জন্য একটুখানি দেখিয়েই দিই। এই যে সামনে, আমরা ওই দিক থেকে এসছিলাম, এসে সোজা গিয়েছিলাম, এবার এইখান থেকে নেমে যাচ্ছি আমরা। আস্তে সাবধানে। আমি বললাম না নিচের দিকে একটা রাস্তা গেছিল। চলো, এটা বলছে ফারাক্কা ফিডার ক্যানেলের পাশ দিয়ে যেতে হচ্ছে রাস্তাটা। হ্যাঁ, গুগলে আমাকে দেখাচ্ছিল এর আগে। এটা থেকে বলছে আমাদের জ্যামটাকে আমরা বাইপাস করতে পারবো কিছুটা, পুরোটা নয়, কিছুটা করতে পারবো, বাট সেটাই অনেক। এখানটা একটু উঁচু আছে, মাত্র দুটো গাড়ি যাচ্ছি। ফারাক্কা ব্রিজের ওখানে উঠলাম আর কি, ফারাক্কা ওঠার আগে। তখন আমাদের টাইমিং দেখাচ্ছিল অলমোস্ট 10 ঘন্টা মতো। তারপরে এই যে ফিডার রোড, যেটা আর কি ফারাক্কা ফিডার ক্যানালের পাশ দিয়ে যে রোডটা আর কি, এটা ন্যাশনাল হাইওয়ে 33। এইটা দিয়ে যখন আমরা উঠলাম, আমাদের কিন্তু অটোমেটিক্যালি দেখলাম জিপিএস অনুযায়ী, মানে গুগল ম্যাপ অনুযায়ী কিন্তু আমাদের ওই টাইমিংটা প্রায় 1 ঘন্টা কমে গেল। এখন এখান থেকে আমাদের আবার ডান দিকে ঘোরাচ্ছে। সামনে আরও 2-3টে গাড়ি আছে, তো দেখা যাক। বিশাল জ্যাম, এটা দেখাচ্ছে গুগল ম্যাপ দেখাচ্ছে 21 মিনিটের জ্যাম। চলো, তাও কিছুটা সময় তো বাঁচলো বলো। দাঁড়াই এবার এখানে, আধ ঘন্টার গল্প মনে হচ্ছে। সামনে পুরো লাল, এই দেখো। এই তো তোর পিছনে গাড়িটাই আমি, এই তো প্রচন্ড, পুরো 21 মিনিটের জ্যাম এখানে, পুরো লালে লাল। চলো সাইড দিয়ে দিয়ে এগোতে থাকি, জ্যাম শেষ হলে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ যুদ্ধের পর আমরা ফারাক্কা ব্যারেজের উপরে উঠতে পেরেছি। তো এখানে এইখানটা মোটামুটি একটা 2 মিনিটের মতো কনজেশন দেখাচ্ছে, জ্যাম দেখাচ্ছে, বাট এটা মুভিং। কালকে আমরা মোটামুটি 9টার সময় বেরিয়েছিলাম কলকাতা থেকে, যেরকম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমরা অলরেডি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডালখোলা পৌঁছে যাব। তো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমরা রাত্রে কেন বেরোলাম, বা অনেকের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে আমরা যেহেতু অরুণাচল প্রদেশের তাওয়াং যাচ্ছি, তো সেক্ষেত্রে পুরোটাই পাহাড়ি এলাকা এবং বেশ হাই অল্টিটিউড এরিয়া। তো সেক্ষেত্রে আমরা তো i20 নিয়ে যাচ্ছি আমাদের,
তো সেক্ষেত্রে স্মল হ্যাচব্যাক নিয়ে তাওয়াং যাওয়া কি অ্যাকচুয়ালি পসিবল, বা অ্যাকচুয়ালি এটা কোনো প্র্যাকটিক্যাল ডিসিশন, বা রোড কন্ডিশন কীরকম, বাজেট কত, ওভারনাইট ড্রাইভ, ওই যে আমরা যে কালকে ওভারনাইট ড্রাইভ করলাম সেটা আদৌ সেফ কিনা। তো আমরা রাস্তার সমস্ত ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করলামই কালকে যেরকম আসলাম। আমাদের আনসেফ সেরকম কিছু ফিল হয়নি, কারণ রাস্তায় প্রচুর গাড়ি ছিল, আমাদেরই মতো প্রাইভেট কার প্রচুর ছিল, প্লাস বড় বড় বাস ছিল, ভলভো বাস ছিল, এবং ট্রাক তো থাকেই। তো আমাদের কাছে খুব একটা আনসেফ বলে কিছু মনে হয়নি। ঠিক আছে, আর একটা প্রশ্নও তোমাদের অনেকের মনে আসতে পারে যে আমরা অনেকে মানে দিনের বেলাও বেরোই শিলিগুড়ির উদ্দেশ্যে বা নর্থ বেঙ্গলের জন্য, সেক্ষেত্রে আমরা রাত্রিবেলা এই পার্টিকুলারলি 8টা 9টা এরকম টাইমটাই কেন চুজ করলাম? তো সেটা হলো আমরা কিছু কিছু কারণ ভেবেই আর কি, কিছু কিছু কারণের জন্যই কিন্তু এই রাত্রিবেলা বেরোনোর ডিসিশনটা চুজ করেছি। কারণ হিসেবে বলতে পারি যে এক তো রাত্রিবেলা বেরোলে যে সিটি ট্রাফিকগুলো আমরা দিনের বেলা পাই সেগুলো কিছুটা অ্যাভয়েড করা যায়, প্লাস এখন যেরকম বাইরে গরম পড়েছে, তাহলে আমরা যদি রাত্রি ভোরের দিকে বেরোতাম তাহলে সারাটা দিন আমাদের ওই গরমের মধ্যে কিন্তু ট্রাভেল করতে হতো। সেক্ষেত্রে এই সময় যে আমরা রাত্রে বেরিয়েছি তার জন্য দিনের বেলাটা আমাদের অনেকটা কম ট্রাভেল করতে হবে, তো সেক্ষেত্রে গরমের পোর্শনটাও কিছুটা কম আমরা পেতে পারি। এছাড়া আর একটা জিনিস হচ্ছে, যেহেতু কালকে থেকে আমাদের অ্যাকচুয়াল রোড ট্রিপ স্টার্ট হবে, সেক্ষেত্রে আজকে আমরা চেয়েছিলাম অন্তত দুপুর বিকেলের মধ্যে যদি আমরা নর্থ বেঙ্গলের মানে আলিপুরদুয়ারের যে হোটেলে তার মধ্যে সেখানে যদি পৌঁছিয়ে যাই, তাহলে অন্তত আজকে সারা সন্ধ্যেটা আমরা একটু রেস্ট নিতে পারবো এবং ভালোভাবে আমরা কালকে সকালবেলা আর্লি মর্নিংয়ে ট্রিপটা স্টার্ট করতে পারবো। আমরা একটুখানি দাঁড়ালাম এখানে, কারণ সবাই খুব টায়ার্ড আর এখন দরকার একটুখানি কফি ব্রেকের। তো এখানে এখন পিনাকি আমাদের জন্য কফি বানাচ্ছে। আর পিনাকির কি চাঙ্গা? পিনাকি কফি খেলে আরো চাঙ্গা হবে। তো চলো আমরা এখন একটু এখানে কফি টফি খাই। ওদিকে আদি দেখো বেচারা সারা রাত জেগে এখন ঘুমিয়ে পড়েছে। চলো এখানে এখন কফি খাওয়া খাই চলছে, কফি খেয়ে দিই। এবার আসি যারা ওভারনাইট ড্রাইভ করে আসছো কোথাও বা যাচ্ছ কোথাও, যেরকম আমরা কালকে ওভারনাইট ড্রাইভ করেছিলাম, তাদের কিছু কিছু প্রিকশন নিলে ভালো হয়। যেমন যারা ওভারনাইট ড্রাইভ করবেন তাদের প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু একটা করে ব্রেক নেওয়া উচিত। একটা সেটা টি ব্রেক হতে পারে কি যে কোনো একটা স্মল ব্রেক হতে পারে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যারা ড্রাইভ করছেন কোনোভাবে যদি তারা ফিল করেন যে না ঘুম পাচ্ছে বা একটু ইচ্ছা করছে না, একটু রেস্ট নিলে ভালো হয় বা টায়ার্ড লাগছে, তাহলে ডেফিনেটলি কিন্তু তাদেরকে অবশ্যই সেই মুহূর্তেই একটা জায়গায় একটা সাইডে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্ট নিয়ে নেওয়া ভালো। আর একটা জিনিস যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রেটেড থাকা, প্রচুর জল খাওয়া, কারণ ওভারনাইট ড্রাইভ করলে প্রচুর জল খেলে শরীরটা ভালো থাকবে, কারণ যেহেতু ঘুম হয় না তাই হজমের সমস্যাও হবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখলে ওভারনাইট ড্রাইভ করাটা কিন্তু খুব একটা চাপের কিছু হয় না। আর সাথে আমি আর একটু মানে অ্যাড করছি, আমাদের অনেকেরই কনফিডেন্স থাকে যে আমরা খুব কনফিডেন্ট থাকি যে ও ঠিক আছে অ্যাট আ গো আমি 4 আওয়ার্স টেনে দেবো, 5 আওয়ার্স টেনে দেবো, আমার বিশাল স্ট্যামিনা, আমি খুব ইউজ টু, অনেক আমরা এরকম অ্যাড করতে থাকি। হয়তো প্রত্যেকেরই অনেক বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে, আমি এগ্রি করছি, কিন্তু কার কোন সময় বডি কিভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু আমরা জানি না। সেই জন্য বেটার সায়েন্টিফিক ওয়েতে তোমরা যদি ড্রাইভ করো তাহলে একটা 2-3 আওয়ার্স অন্তর একটা কিন্তু ব্রেক নেওয়া উচিত। তো আমরা এখন আপাতত জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এখানে হচ্ছে ওয়াইল্ড উইন্ড ক্যাফে আছে। তো এখন সবাই আমরা এখান থেকে কফি নিয়ে নিয়েছি। তো একটুখানি একদম আর্লি মর্নিং ফার্স্ট আমাদের
টি ব্রেক থেকে বলা ভালো কফি ব্রেক চলছে। ওয়াইল্ড বিন ক্যাফেতে একটা ছোট্ট কফি ব্রেক নেওয়ার পরে আমরা কিন্তু আবার আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমাদের 296 কিলোমিটার এখনো ট্রাভেল করতে হবে, 6 ঘন্টা 8 মিনিট মতো সময় দেখাচ্ছে, পৌঁছাতে ওই 2:10 নাগাদ সময় দেখাচ্ছে। আর মোটামুটি আমাদের 5 ঘন্টা 50 মিনিট বাকি। এখান থেকে কিষানগঞ্জ দেখাচ্ছে 28 কিলোমিটার। এবার আমরা উঠে যাবো হলো ডান দিকে, এটা একটা খুব মেজর কাট ডান দিকে। আমরা মোস্ট অফ এটা NH12টাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এটা আমরা মনে হয় NH27 এইখান থেকে ঘুরে গিয়ে এবার আমরা ডান দিকে ঘুরছি। পেট্রোল এখানে মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো এখানে আমরা ওইখান থেকে আসার সময় কিষানগঞ্জের পর থেকে সেভাবে পেট্রোল পাইনি, কিন্তু ইন্ডিয়ান অয়েলে বলছি স্পেসিফিক্যালি। দুটো তিনটে পেট্রোল পাম্পে আমি পেট্রোল পাইনি। দেন ওই রাস্তা থেকে আমি ইউ করে এসে তারপর এখান থেকে পেট্রোল ভরছি। এখানে তোমার রেট কত করে চলছে? 110, 91, মানে 111 টাকা করে অলমোস্ট। ঠিক আছে, চলো আমরা একদম পুরোপুরি ঘুরে নিই। পৌঁছে গেছি নর্থ বেঙ্গল, ঢুকছি কিন্তু একদম ফাইনালি। বলো, যেটার জন্য এত দূর ট্রাভেল করে আসা। এই যে যখনই আমরা নর্থ বেঙ্গল বুঝি, নর্থ বেঙ্গল মানেই আমরা ভাবি যে চা বাগান। নর্থ বেঙ্গল আর চা বাগান এই দুটোর কম্বিনেশন বেস্ট। তো যখনই এরকম চা বাগানটা চোখে পড়লো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এরপরে আরো প্রচুর চা বাগান আমরা দেখবো, আমরা চা বাগানের মাঝে দাঁড়াবো, ফটো তুলবো। তো ফাটাফাটি। এখন হচ্ছে আমরা NH27 দিয়ে যাচ্ছি। 206 কিলোমিটার এখনো আমাদের হোটেল পৌঁছতে বাকি আছে, 4.5 ঘন্টা সময় লাগবে। তো ব্রেকফাস্ট আমরা মোটামুটি গাড়িতে আমরা ড্রাই ফ্রুট যা ক্যারি করছি সেগুলোই আমরা খেয়ে নিচ্ছি, কারণ এখন আর দাঁড়িয়ে সময় নষ্ট করব না। যতটা সময় নষ্ট করা সেটা চা বাগানের মধ্যে করাই ভালো। আর পৌঁছে যাব তাড়াতাড়ি হোটেলে, কারণ একটু রেস্টের দরকার, কারণ ফিজিক্যালি আমরা সবাই এক্সস্টেড, যেহেতু ওভারনাইট ড্রাইভ হয়েছে। তো সেই জন্য তো এখন অব্দি জার্নিটা মোটামুটি স্মুথ আফটার ফারাক্কা ব্যারেজ, কারণ তার আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ ছিল, প্রচুর ডাইভারশন পেয়েছি আমরা, প্রচুর প্যাচওয়ার্ক পেয়েছি, একদমই মানে রাস্তার কন্ডিশন খারাপই বলবো। বাট তাও ফারাক্কার পর থেকে আমরা খুব ভালো রাস্তা পাচ্ছি, দুদিকে সিনিক ভিউ দারুণ ছিল। এখানে এখনো কিন্তু বাট আমরা আগে ব্যারিকেড কিন্তু এখনো রয়েছে, কিন্তু দেখো আমরা যতটা এলাম এর আগে যখন আমরা যেতাম রিজো, তখন যত বেশি পরিমাণে আমরা দেখতাম গার্ডরেল, এখন কিন্তু তুলনায় অনেকটা কম দেখলাম, তাই না? একটা জিনিস কনসিডার করা আছে, সেটা হলো যে আগে আমরা যখন দেখতাম সেটা কিন্তু অনেক বেলার দিকে দেখতাম গার্ডরেল গুলো, ঠিক আছে, ব্যারিকেড। এখন কিন্তু 9:45, এর আগে আমরা এই সকাল 7টা 8টা 6টার সময় আমরা ক্রস করেছি, সেই সময় গার্ডরেল আসে না। ব্যাপারটা দেখার হলো যে এর পরে মানে ধরো ওই 12টা 1টা মধ্যের মতন ওই অবধি ট্রাভেল করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে গার্ডরেল আদৌ সত্যি কমেছে কিনা। যেমন তোমরা দেখলে এক্ষুনি একটা গার্ডরেল আবার একটা গার্ডরেল চলে এসছে। সুতরাং দেখতে হবে বেলার দিকে। আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছিল যে ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত গার্ডরেল সরিয়ে দেওয়া হচ্ছে হাইওয়ের উপর থেকে। তো আমরা এখন ট্রাভেল করছি NH27 দিয়ে, যেখানে আমরা কিন্তু গার্ডরেল এখনো পাচ্ছি। তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমরা জানিয়ে দিলাম আর সাথে সাথে দেখিয়েও দিলাম। তো দেখা যাক। আমরা ওই দিক থেকে এসছিলাম, এসে এইখান থেকে গিয়ে সামনেই ওখানে আমাদের গাড়িটাকে রেখে ওখান থেকে হেঁটে এই যে এবার আমরা ঢুকছি। এখানে চা বাগান, দু সাইডে পুরো চা বাগান, ফাটাফাটি।
কেমন? দারুণ। তোমাদের এক্স্যাক্টলি জায়গাটা দেখাবো, কোন জায়গাটায় তোমরা এলে গাড়িটা হ্যাঁ। রাখতে পারবে। আর তার পাশে এই এত সুন্দর চা বাগানে তোমরা ঢুকতেও পারবে, ঢুকে ফটোও শ্যুট করতে পারবে। আর এত সুন্দর একটা সুন্দর অ্যাম্বিয়েন্স হয়ে রয়েছে, তোমরাও ব্যাপারটা উপলব্ধি করতে পারবে। পুরো ওই দিক থেকে শুরু হয়েছে, অনেকটা জায়গা জুড়ে কিন্তু চা বাগানটা। দারুণ লাগছে, দারুণ লাগছে। কি কেমন? দারুণ দারুণ। এখনো অবধি কিন্তু ট্রিপটা আমাদের দারুণ হচ্ছে, সত্যি কথা। মানে টায়ার্ডনেস একটু আছে, ঠিক আছে, বাট ওটা না, না, এত actually সুন্দর। এতটা এক্সাইটেড না আমরা দুজনেই এই ট্রিপটার জন্য। অনেক দিন ধরে আমাদের এই ট্রিপটা প্ল্যান ছিল, ঠিক। আর আমাদের ওয়ান অফ দ্য মানে ড্রিম ট্রিপের মধ্যে এটা একটা কাউন্টে ছিল, একদম। চেক লিস্টে ছিল একদম। তো সেই জন্য ওটার হয় না, অনেক দিনের প্ল্যান করা একটা ট্রিপের যখন সেটা আমরা রিয়েল লাইফে এক্সিকিউট করি, তো সেটার একটা আলাদাই এনার্জি লেভেল থাকে। আমি জানি না তোমরা রিলেট করতে পারবে কিনা, আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, বাট এটা একটা আলাদাই এনার্জি, আলাদাই একটা উপলব্ধি। তো যাই হোক, আপাতত দারুণ লাগছে, দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ একবার লাগছে। গাড়িকে দেখাতে বলবো তোমাদেরকে। চা বাগানটা শুধু দেখো, ওই যে আমার ছুটকু ওস্তাদ আসছে। আসো ছুটকু ওস্তাদ। পাপা বাবা, চা বাগান তুমি প্রথমবার দেখলে? এর আগে যেবার দেখেছিলে ওই সময় তো তুমি ছোট্ট ছিলে। তোমার তো মনে আছে আগের বারে ডুয়ার্সের চা বাগানগুলো? তাহলে এবার ভালো করে দেখে নাও, বুঝেছো? চলো। তো আমরা এখন চা বাগানটা দেখে এসে আবার রওনা দিলাম। তোমাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, পশ্চিম মাদাতি টোল প্লাজা, এই যে সামনে দেখছো টোল প্লাজাটা, এইটার ঠিক আগেই কিন্তু পিছনে বাদিক দিয়ে একটু পিছনে গিয়েই আমাদের ওই চা বাগানটা কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, পশ্চিম মাদাতি টোল প্লাজা। তো এখান থেকে এখনো আমাদের আলিপুরদুয়ারের যে হোটেল, সেখানে ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট 4 ঘন্টা লাগবে। 176 কিলোমিটার, 2:30 নাগাদ আমরা পৌঁছাবো। এই বাদিকে ঘুরেই আমাদের কিন্তু জলদাপাড়ার গেটটা পড়বে। লাস্ট টাইম যখন এসেছিলাম এত ভালো লেগেছিল যে আমরা তো যে কদিনের বুকিং করে এসেছিলাম তারপরেও আরো একদিন এক্সট্রা এক্সটেন্ড করে নিয়েছিলাম। দারুণ 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 এক্সপিরিয়েন্স। আর আমরা খুব বৃষ্টিও পেয়েছিলাম, পুরো গ্রিনারি ছিল। এই যে চলে এসছে জলদাপাড়া সাফারির গেট, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এইখানে পরপর আমরা এরকম যাচ্ছিলাম, দেখো এখানে আর্মি ট্রাক যাচ্ছে ভর্তি। এবার সবাই এখানে যাচ্ছে, আমাদের গাড়িগুলো এখানে রাখা। এবার অ্যাকচুয়াল জিনিসটা দেখাই কি হয়েছে। এইখানে দেখো একটা হাতি দেখা যাচ্ছে, যেতে যেতে একটা রাস্তায় পুরো হাতি আমাদের ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখা যাচ্ছে। একেই বলে লাখ, তাই তো? একদম। আমি জাস্ট আমার মুখের কথা শেষ হয়নি, আমি দেখছি আগে। ঘড়িতে এখন বাজে 2:36 আর আমরা কিন্তু এই বাদিক থেকে মা রিভার ভিউ হোটেলে পৌঁছে গিয়েছি। অলরেডি উই হ্যাভ অ্যারাইভড। এই হচ্ছে মা রিভার ভিউ হোটেল, একদম রাস্তার ওপরে। তো চলো আমরা এখন ঢুকি, গাড়ি পার্ক করি, হোটেলের রুম দেখি আর সঙ্গে সঙ্গে চেক ইন করে নিই। তো আমরা ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 106 এ চেক ইন করছি। এটা ডিলাক্স এসি রুম। কত কি রুম রেন্ট পড়েছে সব তোমাদের ডিটেলসে পরে বলবো, কিভাবে বুকিং করেছি সেগুলো সবই বলবো। তো ঢুকেই এখানে একটা কুইন সাইজের বেড আছে, দু সাইডে বেড সাইড টেবিল আছে, আর এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ। ওপাশে টিভি আছে, এখানে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার্স, আর এখানে হচ্ছে একটা বড় কাবার্ড দিয়েছে। তো আপাতত আমরা আমাদের লাগেজগুলো কিছুটা এখানে সেট করেছি। আর এইদিকে একটা মিরর আছে, আর এই হচ্ছে ওদের বাথরুম, ছোটোর মধ্যে কিন্তু খুব ক্লিন। প্রচণ্ড টায়ার্ড, আমরা এখন ফ্রেশ হয়ে নিই। দেন ওদের রেস্টুরেন্ট যেটা, সেটাও দারুণ দারুণ কনসেপ্টে, তো তোমাদের সেটাও দেখাবো। তো এখন আগে ফ্রেশ হয়ে নিই, দেন ওখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। যে ইন হাউস রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে এই হচ্ছে হোটেলের একটা আউটলুক।
হোটেলটা ঠিক এরকম দেখতে। এখানে পার্কিংয়ের বন্দোবস্তও আছে, ওইখানে আমাদের দুটো গাড়ি অলরেডি পার্ক করা আছে, আর ওইদিকে বাচ্চাদের একটুখানি খেলার ব্যবস্থাও আছে। রুম টোর তো তোমাদের এর আগেই দিয়ে দিলাম। জাস্ট এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, পিছনে ওদের হচ্ছে অফিসটা, রিসেপশন এরিয়া, আর এই জায়গাটা দেখো এত সুন্দর করে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। আর এই জায়গাটা কিন্তু পুরোটাই জল, পুরোটা জলের মধ্যে, এইখান থেকে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই পাশে তিনটে ও পাশে তিনটে করা, আর এখান থেকে যাওয়ার ব্যবস্থা। কলকাতা টু তাবাং সিরিজের ডে 1 আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হচ্ছে কিন্তু আবার ডে 2 নিয়ে। তো আজকের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে লিভিং উইথ জিবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের এপিসোডে।